আর যে সমস্ত মন্ত্রীরা আজে বাজে কথা বলে, কেউ তো সংসদের ভিতরেই বলে ফেলে, আর কেউ টক শোতে গিয়ে বলে, দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, দেশ বিরোধী কথা বলে। আমরা যখন সংসদে এই বিষয়গুলো তুলে আনি তখন বলা হয় এগুলা সংসদের বাইরের ব্যাপার। আবার আমাদেরকে যখন আঘাত করা হয় তখন শুধু সংসদের বাইরের ব্যাপার না, আধা শতাব্দী আগের বিষয়গুলো নিয়ে আসা হয়। এখন থেকে আর কোনোদিন কেউ যদি জামাত ইসলামের শিবিরের ওপরে এরকম উল্টা পাল্টা ট্যাগ দেয়, আমি ঘোষণা দিলাম ওইগুলো ওইরকম বাবা মাহির সন্তান। শোনা চায়, দেশ জনতা শান্তি চায়, চতুর্দিকে শোনা চায়। দেশের চাঁদাবাজি আগের তুলনায় আরো বেড়েছে। এখন তো মন্ত্রীদের ছেলেরাও নাকি দুর্নীতি করছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে। বাপের দোয়া মায়ের দোয়া কমিটি হচ্ছে। ফলে এই সরকারকে আমরা একটা প্রতারক সরকার বলতে পারি, একটা বিশ্বাসঘাতক সরকার বলতে পারি। আমরা সরকারকে বলবো, সংসদে অনেক মিথ্যাচার করেছেন, জনগণের সামনে আপনাদের মুনাফিকি চরিত্র স্পষ্ট হয়ে পড়েছে। এখন হলো গদি আমাদের টান দেওয়ার সুযোগ এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে। সংকট তো হবেই। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাইলে সংকট সমাধান হবে কিভাবে? গাটে গাটে, জুড়ায় জুড়ায়, কুনায় কুনায় চুরেরা বসে আছে। এই জন্য এই সংকটগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রাজনীতিতে তোলপাড় লাগিয়ে দিয়েছেন মুফতি আমির হামজা এমপি। পুরো বাংলাদেশ আমির হামজার হুঙ্কার গর্জনে কাঁপছে। নানান জনে নানান বিশ্লেষণ করছেন। এমনকি আমির হামজা এই মুহূর্তে প্রশংসায় ভাসছেন। বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে তার যে হুঙ্কার, তার যে গর্জন, তার যে রুখে দাঁড়ানো, সন্ত্রাসের বিরুদ্ধে মুফতি আমির হামজার যে বার্তা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। তো আপনারা সবাই চিনেন, আকিজ গ্রুপ বাংলাদেশের বলা হয়ে থাকে যে তৃতীয় বৃহত্তম মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এরা শুধু ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, এরা কিন্তু আসলে ওই ব্যাংকের টাকা মাইরা দেওয়া বড় লোক হয় নাই। এরা জাত বড় লোক। যদিও অনেক গল্প আছে, ওনারা অনেক মানে ছোটোবেলার থেকে ব্যবসা করতে 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 আজ আকিজ সাহেব এই জায়গায় আসছে। তার ছেলেপেলেরা সব শিক্ষিত হয়েছে। ওনার বড় ছেলে ডক্টর মহিউদ্দিন অনেকগুলো অর্গানাইজেশন উনি চালায়, এর মধ্যে আছে আদ্দিন হসপিটাল, ওনারা আপনারা চিনেন। এই ভিডিওটা শুরু করতেছি আমি ওই যে মহিউদ্দিন সাহেব, আকিজ গ্রুপের বড় ছেলে মহিউদ্দিন সাহেবের একটা ভিডিও দেখায়া। একদিন আমি মৌলানা আমির হামজা, মুফতি আমির হামজার সাথে উনি অসপুষ্টি আছে, তাহলে দুইটা গাড়ি নিয়ে দরকার কি, একসাথে দুইজনই যাই, ঠিক আছে ভালো। আবার আমি তো আকিজ সাহেবের ছেলে নাকি, আমি তো সবাই আপনারা জানেন আমি আকিজ সাহেবের ছেলে। তো ফ্যামিলির একটা সুনাম আছে, আমি নিজেও ডাক্তার, ভালো ছাত্র ছিলাম, সব কিছু ঠিক আছে। আমির হামজা আমার সাথে বসলো, দেখেন তো দুইজন যাচ্ছে, এসে বসছে ফেরিতে। আমির হামজাকে সম্মান করার জন্য কত লোক ব্যস্ত, নিজেরা মনে হলো আমি একদম গলা টিপে মাটি মেরে ফেলাই। আমি সাথে যেমন লেখাপড়া করলাম, ডাক্তার হিসেবে খারাপ ছিলাম না, আমি যেখানে ডাক্তারি করেছি সবাই আমাকে সম্মান করতো, আর আমি যেমন ধরে নিয়ে সবাই চিল্লাপালা করতেছে। এই ভিডিওটা দেখানোর মূল কারণ হলো আমির হামজা সম্পর্কে এই ডক্টর মহিউদ্দিন সাহেব কথা বলছেন। একদিন উনি কোথাও যাচ্ছিলেন, তারপরে ফেরিতে শত শত লোক আমির হামজাকে সম্মান দেখাচ্ছে। উনি ভাবতেছে আমি এত বড় লোকের ছেলে, আমি কোটি কোটি টাকার মালিক, আমি একজন ডাক্তার, এবং ডাক্তার হিসেবে আমার সুনাম আছে। আমার তো কেউ পাত্তা দিচ্ছে না, সবাই আমির হামজাকে পাত্তা দিচ্ছে। কেন পাত্তা দিচ্ছে জানেন? আমির হামজা কোরআনের কথা বলে, আমির হামজা আল্লাহর গুণগান গায়। কাজে আমার এই সমস্ত পয়সা, আমার এই ধন দৌলত, আমার শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানুষ তাকেই বেশি পছন্দ করে যিনি আল্লাহ রসুলের কথা বলে বেলায়। সেই আমির হামজা সাহেবকে আপনারা কিছু মুনাফেক বলে বেলাইতেছেন। আমির হামজারে কেন জামাতে ইসলাম ওইখানে নমিনেশন দিল? উনি তো কি কইরা বেড়ায়, কি উল্টাপাল্টা কথা বলে বেড়ায়, রাশমিকা মান্দাকে নিয়ে কথা বলে বেড়ায়। মিয়া ভাই, আমির হামজা যে কতটুকু পপুলার সেটা কুষ্টিয়ায় দেখেন নাই? কিভাবে সে জয়লাভ করছে ইলেকশনে দেখছেন তো? বাংলাদেশে যে কতজন এই প্রার্থী বিপুল ব্যবধানে পাশ করছে, এর মধ্যে আমির হামজা একজন।
জনগণ যদি ভালো না বাসতো তাহলে কি তারা এইভাবে ভোট দিত? কুষ্টিয়ার মানুষ এইভাবে তাকে ভোট দিয়া এমপি হিসাবে মনোনীত করতো। আর আপনারা বলতেছেন উনারা কেন দিল জামায়াত, উনি তো লোক ভালো না, উনি কি আপনার পাকা ধানে মই দিছে? এইসব কথা বললেন না। এই ভদ্রলোক আল্লাহর নামে কথা বলে, ওয়াজে যে দুই একটা এদিক ওদিক হাস্যরস করে, এর জন্য তাকে আপনারা একদম রাস্তায় নামায় দিতে চান। লাভ হবে না, পাবলিক জনগণ তাকে ভালোবাসে এবং সে তার ভালোবাসার প্রতিদান রাখছে। আপনারা দেখেন এমপি হওয়ার পর কুষ্টিয়াকে সে মাদক বিহীন করতে চাচ্ছে, চাঁদা বিহীন করতে চাচ্ছে, দিন রাত পরিশ্রম করতেছে। সেদিন দেখলাম কোন স্কুলে যে পানি জমছে, টিএনওটাই কেনা বলতেছে ভাই এটা ঠিক করেন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করতেছে। কিছু কিছু প্রবলেম তার আছে, উল্টাপাল্টা কথা বলে আসে, বিভিন্নভাবে নাজেহালও হচ্ছে। কয়দিন আগে মানে মাস তিনেক আগে আপনারা জানেন আমাদের বর্তমান যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী আছে টুকু সাহেবের বিরুদ্ধে একটা কথা বলছিলেন, এটা বইলা উনি প্রায় জেলে যাওয়ার মতো অবস্থা ছিল, তারপরে জামিন নিয়ে সে বেরিয়ে আসছে। তো আমির হামজার সাহেবের উপর গত 3 দিন আগে কুষ্টিয়াতে ওনার গাড়িতে হামলা করছে, ওনার বাড়িতে হামলা করছে, ওনাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে। কারা করছে জানেন? গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ বলে গ্যাপ, জিতে গণ এতে অধিকার পিতে পরিষদ, গ্যাপ। এই গ্যাপ পার্টি মানে গ্যাপ পার্টির প্রধান হলো পিপি নূর। পিপি নূর বর্তমানে প্রতিমন্ত্রী হয়ে গেছে, তার সম্বন্ধে বেশি বাজে কথা বলা যাবে না, তাহলে মানে আমার নামে নোটিশ পড়ে যাইব। কিন্তু তার দল তো নাই রে ভাই। বিপিনুরের দলটাই হলো একটা ব্যক্তি সর্বস্ব দল। হ্যাঁ, এই ব্যক্তি সর্বস্ব দলের এত লোক থেকে এলো। ওনার দলে তার সেকেন্ড ম্যান যে ছিল রাশেদ খান, উনিও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হয়ে গেছে। বিপিনুর মন্ত্রী হয়ে গেছে বিএনপির কালতে বন্দুক রেখা। এখন তার কি এত ছেলে পেলে ওই কুষ্টিয়াতে আছে আপনাদের মনে হয়? মনে হয় না। এর জন্যই বলা হচ্ছে যে এদেরকে সাহায্য করছে বিএনপি বা যুবদল বা ছাত্র দলের ছেলেরা, যদিও তারা অস্বীকার করছে। তারা বলছে না আমরা এটার মধ্যে নাই। কেন? ঘাপলাটা কি? ঘাপলাটা হলো হামজা সাহেব নাকি কিছুদিন আগে বলছে এই গণ অধিকার পরিষদ এবং বিএনপি নামে কোনো কটু কথা বলছে। কি বলছে আমি খুঁজে পাইলাম না, আপনারা তো অনেকেই জানেন। আচ্ছা, সে যদি কোনো বিরূপ মন্তব্য করে থাকে আপনারা মন্তব্য দেন। তার আগে সে রাশেদ খানও বলছে এবং এই নূরও বলছে গুপ্ত আবার গুপ্ত জায়গায় পাঠিয়ে দেবো, মানে তাদেরকে ধরে আবার পাকিস্তানে পাঠিয়ে দিব। ভয় পাইছে ভাই, আমির সাহেব ভয় পাইছে জানেন। আমির হামজা ভীষণ ভয় পাইছে, তাদের কথা শুনে যদি পাকিস্তান পাঠিয়ে দেয়। চিন্তা করছেন? এখন হাতিগুলা হইল তল, মশা বলে কত জল, এই অবস্থা হয়েছিল। এখন গণ অধিকার পরিষদকে নিয়ে আলোচনা করতে হবে, যে দলটার কোনো মানে অস্তিত্বই নাই বাংলাদেশে। এখন হাতে করলে কয়টা নেতা পাইবেন? আমি তো কারণে দেখি একজন আছে ফারুক সাহেব, ওই যে মাইর খাইছিল টিএসসিতে বলে আছে। এ বাদে আর কে আছে ওই দলে? রাশেদও গেছে গা, নূর তো নাই, নূর তো বিএনপির পতাকা দলে মন্ত্রী গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। নূর সাহেবরে একটু এই কথা বলছে হামজা সাহেব, গণ অধিকার পরিষদ দিয়া আপনি একদম গাড়ি গুড়ি ভেঙ্গে আপনার লোকজন দিয়া কার সাহায্য করছেন জানি না, যদিও বিএনপি অস্বীকার করতেছে তারা নাই, যেহেতু অস্বীকার করছে তারা নাই। হামজা সাহেব কিন্তু ছাইরা কথা বলবে না, উনি আজকে মামলা করছেন। এখন দেখা যাক যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মিয়া ভাই তোমরা যারা গণ অধিকার পরিষদ করো এবার মামলা সামলাও। হামজা সাহেবের তো মাল আছে, আপনারা জানেন, সে তো ফকিরের পোলা নয়, এখন বহু টাকা কামায় সে ওয়াজ করেই। তারপরে এমপি সাহেব উনি মামলা লড়বে, আপনারা কোথা থেকে মামলার টাকা পাইবেন? এই যে কোর্টে যাই তুইব, উকিলরে পাকা টাকা দিতে হইব, 2 দিন পরে পরে ডাকবো, পেশকারের টাকা দিতে হইব, আর দিয়ে অ্যারেস্ট হন, তাহলে যে কী অবস্থা হইব? অ্যারেস্ট হইতেই হবে, কারণ হত্যা চেষ্টা মামলা দেওয়া হয়েছে, হত্যা চেষ্টা মামলা। অ্যারেস্ট তো হবেনি, অ্যারেস্ট হওয়ার পর কীভাবে জামিন পাবেন, এটার জন্য যে পয়সাগুলি দরকার হবে সেটা জোগাড় করতে পারবেন? আপনারা কি মনে করছেন যারা বিপিনুর হয়ে আমির হামজা সাহেবের গাড়িতে হামলা করছেন তাদেরকে বিপিনুর টাকা দিবে, সেই টাকা দিয়ে আপনি মামলা করবেন? জীবনেও না। নূর সাহেব একটা টাকাও আপনাদেরকে দিবে না। নূর সাহেব নিজেই তো স্বীকার করে যে আমি তো চলে বিকাশের টাকা দিয়া। হ্যাঁ, সে স্বীকার করে না। ইলিয়াস সাহেব তো বলছে, ইলিয়াস হোসেন বলছে না, একদম রেকর্ডিং বাজারে শুনে দিছে বিকাশের টাকা তার কাছে আসছে, সেটা সে এতদিন চলছে, এই দল করছে। এখন তো এটাও বন্ধ হয়ে গেছে গা। উনি যে বেতন পায়, কত পায়? 75,000 টাকা বেতন পায়। এর জন্য উনি আবার আবদারও করছিল আমাদের বেতন 5 লক্ষ করা উচিত আর পূর্ণমন্ত্রীদের 10 লক্ষ টাকা করা উচিত। তার তো পয়সা নাই, সে আপনাকে মামলা চালাইতে টাকা দিব না? আপনার বাপ্পা দিব? আপনার বাপ্পা যখন শুনবো আপনারা আমির হামজা সাহেবের গাড়ি ভাঙছেন, এই মামলায় আটকাইছে, আপনাকে বাপ্পা বাড়িতে ঢুকতে দিব না। বলবো পয়সা তুই আমার বাড়িতে ঢুকিস না, তুই একজন কোরআন নিয়ে হাদিস নিয়ে আল্লাহ নিয়ে কথা বলে তার বাড়ি ভাঙতে গেলি কেন? সে তো আর কি করছে? বাড়িতে বাই করে দিব। আপনাকে এইগুলো গেল, ওইগুলো গেল। এখন সবচেয়ে বড় কথা হয়েছে যে দেশের অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। আপনারা একটু ভাবেন বন্ধুরা, একজন মাননীয় এমপি, ওনার কোনো সিকিউরিটি নাই। বলা হচ্ছে 2টা গাড়ি নাকি ছিল পুলিশের পাশে, পুলিশও নাকি ওদেরকে নিবৃত্ত করতে পারে না, বা পুলিশ একদম নিশ্চুপ ছিল। সত্য মিথ্যা জানি না, পুলিশের ভূমিকা যদি থাকতো তাহলে তার গাড়ি ভাঙতে পারে না, আমির হামজা সাহেবের গায়ে আঘাত করতে পারে না। ওনার একটা ইট লাগছে এই জায়গায়,
ইভেন কি তার বাড়িতে যে হামলা করছে, মানে কত বড় ঘটনা। একজন রানিং এমপি আজ যদি সংসদ থাকতো আর হাফিজ সাহেব মাননীয় স্পিকার সাহেবকে যখন বলতো এটা একটা অ্যাকশন হতো, এখন কি অ্যাকশন হবে জানি না। তবে আমির হামজা সাহেব ছাইরা দিয়ে কথা হবে না। এখানে সবচেয়ে বড় ভূমিকা রাখছে জামাত ইসলামী। জামাত ইসলামী যদি মারামারি করতে চাই তো কুষ্টিয়াতে, আপনারা জানেন কুষ্টিয়াতে কি পরিমাণ ভোট পেয়ে আমির হামজা পাস করছে, তার কত অনুসারী আছে। যদি মারামারি করতে চাই তো বিএনপিও যদি সাথে আসতে পারতো না। আর জামাত ইসলামে তো মোটামুটি বিএনপিও গইলা চলে যেতে, সেটা ঝামেলা যেতে চাই না। আর করতে গেলে জুইরা বইছে 2 দিন না 3 দিন ধরে দল করে, যে দলের কোনো নাম নাই আপনি কইতে পারবেন? তাহলে চিনেন যে আপনি অমুকটা চিনেন, গণ অধিকার পরিষদ করে, দলটা কেউ করে না। ওই আমতারেকও ছিল, ওইটার মধ্যে আমতারেকও বাইয়া গেছে গা। এখন একদম নেতা শূন্য, কর্মী শূন্য সেই দলের লোকজন হামজা সাহেবের গায়ে আঘাত করছে, হত্যা চেষ্টা করছে, তার বাড়িতে যে হামলা করছে। আর পুলিশ তখন কোথায় ছিল? যে দেশে একজন এমপি নিরাপদ না, সে দেশে আমি আপনি কোন ছাড়। আমি এখন সত্যি কথা বলতে কি সেই ছেলেগুলোর জন্য আমি খুব দুশ্চিন্তায় আছি। আমি নূর সাহেবকে বলবো দয়া করে ওদের দিকে একটু খেয়াল করেন। এই যে মামলাটা দিছে, কালকে তোদের অ্যারেস্ট করবে, নাহলে ওদের পালায় কদিন থাকবে, পুলিশ তো ঠিকই ফেলাবে, কারণ এখন একটা প্রেশার যাবে। আজকে এই গ্যাঞ্জামটা তো গোলাম পারওয়ার সাহেব বাঁচায় দিছে। উনি বলছে না কোনো রকম মারামারি হানাহানিতে তোমরা কেউ যাবা না, আইনের পথে চলো। জামাতে গেলে বুদ্ধিমানের পরিচয় দিছে এবং বিচক্ষণতার পরিচয় দিছে। ওগুলো যদি মারামারি করতো কুষ্টিয়া শহর ধুলিস্যাৎ হয়ে যেত। গোলাম পারওয়ার সাহেবের অনুরোধে ওরা সব চুপচাপ রয়েছে এবং আইনের মাধ্যমে যাচ্ছে। এইভাবে দেশ চলতে পারে বলেন তো? আবার শুনলাম সিরাজগঞ্জের এমপি সাহেব, উনি এবার বিএনপির এমপি সাহেব, উনার উপরেও আঘাত করছে। এটা কোনো কথা হইলো ভাই? হ্যাঁ, কত দেখি এটা কোনো কথা হইলো? আর জামাতের ইসলামের সাথে এখন কম্পিটিশনে আসছে গণ অধিকার পরিষদ, গ্যাপ। হাতিগুলা হইলো তল, বসা বলে কত জল, এই অবস্থা হয়ে গেছে না? এখন কি হবে? আমির হামজা সাহেব তো ছাইড়া দেওয়ার লোক না। উনি যেহেতু মারামারিতে যায় নাই, যেহেতু গোলাম পারওয়ার সাহেবের কথা হলো যে উপর থেকে যখন কথা আসছে যে তোমরা কেউ মারামারিতে যাবে না, আমরা আইনের মাধ্যমে যাবো। এখন তো আইন তার নিজস্ব গতিতে চলবে। যে পুলিশ তাকে তখন রক্ষা করতে পারে নাই, সেই পুলিশই আপনাদের ধরবো। আর যারা এগুলো করছেন তাদের সাথে যদি বিএনপি কেউ থাইকাও থাকে, তারা কিন্তু এখন আর আসবে না। তারা যদি খামা গায়ে এখন ভেজাল আমরা লিয়া লাভ কি? কারণ এই যে গ্যাপ, মানে গণ অধিকার পরিষদ, এত কোনো ভ্যালুই নেই, এত কোনো লোকজনই নাই। তো ওদের পিছনে থাইকা আমাদের খামাকা বিএনপির বদনাম করে লাভ আছে? এরা সব সরে যাবে যদি কেউ থাইকা থাকে তখন ওই গন্ডগোলের সময়। আপনারা হয়ে গেছেন একা। এখন আপনাদেরকে পরিত্রাণ করতে পারে একমাত্র নূর ইসলাম, নূর সাহেব। দেখেন ভিডিওটা যখন স্টার্ট করছিলাম, এমন একজন মানুষের একটা ভিডিও দেখাইছি যে মানুষটা বাংলাদেশের মানে সর্বোচ্চ ধনী ব্যক্তিদের একজন। উনি যেহেতু আমির হামজা সাহেবকে এমনভাবে প্রশংসা করতেছে, সেখানে আপনি কোন ছাড়? আমি নূর ইসলাম নূর সাহেবকে বলবো, দেখেন আপনার তো অনেক বদনাম ছিল, আপনি বিকাশ স্টোর হিসেবে পরিচিত ছিলেন, আপনি এখন প্রতিমন্ত্রী ছিলেন, আপনি আপনার জায়গায় থাকেন না। আপনি যখন এই কথা বলেন যে এদেরকে এবার গুপ্ত করে দেবো, জামাতকে গুপ্ত করে দেবো, দরকার হলে পাকিস্তান পাঠিয়ে দিব, আপনি বা আপনার দল যখন বলেন পারবেন নূর সাহেব? পারবেন না। তো খামাখা ফাউদা বেচাল পারে লাভটা কি বলেন তো দেখি? জামাতের সাথে কি আপনাদের তুলনা হয়? আর জামাতের সাথে কম্পিটিশন হবে আজকে বিএনপির, জামাতের সাথে কম্পিটিশন হবে আওয়ামী লীগের। আপনারা কোন ছাড়? তারপরেও আপনি লোকজন দিয়ে এগুলো করাইছেন, এগুলো বন্ধ করেন। না হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো করাবেন কিছু লোকজন দিয়ে, কিছু পয়সা করে দিয়া। তারপরে কি হবে? একটা মিছিলও বানাইছে দেখলাম। আর পোলাপাল নিচে কমেন্ট করতেছে এই মাইয়াগুলো করতে ধরে আনছেন, ওই যে ওই জায়গার থেকে ধরে আনছেন 500 টাকা করে দিয়া। এটাও তো আমার বিশ্বাস হয় না। এতগুলো মাইয়া আনতে বা এতগুলো পুরুষ আনতে যে পয়সা লাগবে, সেই পয়সা কি নূর সাহেব দিবে? আমার তো মনে হয় না ভাই। আমার জানি না মন্ত্রী হওয়ার পরে কি কামাচ্ছে নাকি খুব, তাও হইতে পারে যে এখন আর সেই বিকাশের অবস্থা নাই। এখন ওনার অনেক টাকা পয়সা হয়েছে, বেতন পাইতেছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইতেছে, এখন তো দলের জন্য খরচ করবে। খামাখা করেন না, খামাখা করে লস করবেন। জামাতের সাথে আপনারা কম্পিটিশন দিতে আইসেন না। আগে নিজের দিকে তাকান, নিজের দলের দিকে তাকান। দলই তো নাই আপনার তো দলই নাই। তো আবার কিসের গণ অধিকার পরিষদ জামাতের সাথে লাগতে আসে বলেন তো? আপনি বলেন, একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন। জামাতের শক্তি আপনি তো জানেন, অন্য কেউ যতটুকু জানে আপনি জানেন না জামাতের শক্তিটা কতটুকু। কেন যাচ্ছেন বা কেন যাওয়াচ্ছেন? এই নিরীহ পোলাগুলো এখন যে জেলে যাইব, থানায় দৌড়াইবো, এদের পয়সা কে দিবে ভাই? আপনি দিবেন? দিয়েন, না দিলে আল্লাহর কাছে ঠেকা থাকবে। দিয়েছেন মুফতি আমির হামজা এমপি। পুরো বাংলাদেশ আমির হামজার হুঙ্কার গর্জনে কাঁপছে, নানান জনে নানান বিশ্লেষণ করছেন। এমনকি আমির হামজা এই মুহূর্তে প্রশংসায় ভাসছেন। বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে তার যে হুঙ্কার, তার যে গর্জন, তার যে রুখে দাঁড়ানো, সন্ত্রাসের বিরুদ্ধে মুফতি আমির হামজার যে বার্তা, এটা মানুষ ভালোভাবে দেখছে। ইন্টারেস্টিং বিষয় যে জামাতের ভিতরেই একটা অংশ, একটু এলিট বুদ্ধিজীবী এই টাইপের একটা ক্লাস আমির হামজার নমিনেশন নিয়ে আপত্তি করেছিল যে না, এই লোককে নমিনেশন দেওয়া ঠিক হচ্ছে না। তাদের ভুল ভেঙেছে। তারা এখন বলছে না, আমির হামজাকে নমিনেশন দেয় ঠিক আছে,
আমির হামজাই তো অন্যান্য জামাত এমপিদের চাইতে ভালো পারফর্ম করছে, তিনিই তো জামাতের ইমেজ বৃদ্ধি করছেন, তিনি জামাতের ইমেজ ছোট করছেন না। দু একটা বেফাস কথা, এটা মানুষ মাত্রই ভুল, এটা উচিত ছিল না। এবং এখন কি তিনি বেফাস কথা বলছেন? বলছেন না, এর মানে ওটা সংশোধন হয়ে গেছে। কিন্তু যেটা কাজে লাগে সেটা কিন্তু আমির হামজা ঠিক করে যাচ্ছে। জনগণের মন জয়, জনগণের অধিকার আদায়, জনগণের অধিকার নিশ্চিত করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা ঠিকভাবে করে যাচ্ছে। বিশেষ করে আমি কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, আমি এখানকার সরকার, এই কথা বলে আমির হামজা প্রশংসায় ভাসছেন। এরকম একটা হিট কথা, এরকম নিজের অথরিটি বাস্তবায়ন করামূলক একটা প্রতীকী কথা, আই রিপিট, এটা প্রতীকী কথা, এটা যে কেউ বুঝে। যারা এখানে এটা নিয়ে ট্রল করছে তারা জেনে শুনে ট্রল করছে। কুষ্টিয়া সদরে তার প্রধানমন্ত্রী হয় না, তাহলে নিজেকে কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী বা এখানকার সরকার বলার অর্থ হচ্ছে এমপি হিসাবে তার যে অথরিটি, তার যে দায়িত্ববোধের জায়গা, সেটা স্মরণ করিয়ে দেয়া, আর কিছু না। তো দর্শক, আমির হামজার উপর হামলা এবং সামগ্রিকভাবে বিষয়টা ডিল করা, যদিও অনেকে বলছেন যে যখন তার বাসায় হামলা করতে এসেছে, যখন তার ঘরের দরজা জানালায় ভাঙচুর করেছে, তখন আমির হামজার উচিত ছিল বা এলাকাবাসীর উচিত ছিল যারা হামলা করতে এসেছে তারা একটাও যেন আস্থা ফিরে যেতে না পারে। কিন্তু না, এখানে ধৈর্য ধরেছে, যথেষ্ট সহনশীলতা দেখিয়েছেন আমির হামজা। ওভারঅল ইনস্ট্যান্ট ওদের হাত পা ঘুরে ঘুরা করে না দেওয়ার মধ্যেও হয়তো বা কল্যাণ ছিল, কারণ এতে আমির হামজার যে কর্তৃত্ব এটা আরো জোরালোভাবে বাস্তবায়ন হবে। আমির হামজা আইনের শাসন নিশ্চিত করে তার সক্ষমতা দেখিয়ে দিচ্ছেন। আর মায়ের দিলে তো ওইখানে ঘটনা শেষ, তখন ওরা আরো সিম্পিতি পেত। এই জন্য ওদেরকে মাইন না দিয়ে ওদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, মামলা, গ্রেপ্তারের আলটিমেটাম সহ 2 থানার ওসিকে বদলি করানো, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমির হামজা দেশব্যাপী আরো বেশি গ্রহণযোগ্য হয়েছেন এবং অন্যান্য জামাত এমপিদের জন্য একটা এক্সাম্পল হয়ে উঠছেন, অনুসরণীয় হয়ে উঠছেন। ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, নরম মানুষ, সুরওয়ালা মানুষ, একজন আলেম বক্তা মানে সুরওয়ালা মানুষ, কবি, বক্তা, এরা কখনো কঠিন হৃদয়ের অধিকারী হতে পারে না। তাই এরা যদি কঠোর হয় তাহলে এরা দাওয়াতি কাজ করতে পারে না, এরা কবিতা লিখতে পারে না। আমির হামজা যে কঠোর হতে পারেন প্রয়োজনে, যখন যেটা লাগে সেটা আমরা দেখছি। তার মেজাজের মধ্যে একটা ভারসাম্যহীনতা, মানে ভারসাম্য আছে। যখন ঠান্ডা কথা বলা দরকার ঠান্ডা কথা, যখন মেজাজ গরম করার কথা গরম, যখন হুমকি দেওয়া দরকার হুমকি, যখন বোঝানো দরকার বুঝিয়েছেন। তো দর্শক, বাংলাদেশে এক এক সময় এক একটা ইস্যু রাজনীতিতে থাকে। এখানে একটা সহজ তুলনা করি। মানিকগঞ্জে সম্ভবত একজন বিএনপি এমপি আক্রান্ত হয়েছে, তার উপর হামলা করেছে। আমির হামজার উপরে কুষ্টিয়ায় যতটুকু হামলা করা হয়েছে তার চাইতে লার্জ স্কেলে হামলা করা হয়েছে এবং মামলা হয়েছে 15 জন আসামি। মামলা আসামি জামাত, এনসিপি না বিএনপির ভিন্ন গ্রুপ, এটা পুলিশ বলছে না, এটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। ফুটেজ দেখে মামলা হয়েছে, পুলিশ খুব সিরিয়াসলি তদন্ত করছে, ইটস ভেরি গুড। কিন্তু দেখেন, একজন বিএনপি এমপির উপর হামলা হলো, দেশের জনগণের দৃষ্টি সেদিকে দেখেছেন? এটা নিয়ে জাতীয়ভাবে কোনো কথাবার্তা এরকম কোনো কিছু দেখেছেন? না। কিন্তু আমির হামজার উপর হামলা, পুরো জাতির দৃষ্টি আমির হামজার দিকে। রাজনীতিতে জাতীয় টপিক জ্বালানি সংকট, গ্যাস সংকট কিংবা বিদ্যুৎ সংকট না, আমির হামজার উপর হামলা করার পর আমির হামজার এই হামলাই হচ্ছে জাতীয় টপিক। এটা হচ্ছে আমির হামজার একটা স্পেশাল আকর্ষণ। সরকার দলীয় এমপি আক্রান্ত হলেও ওইভাবে জাতীয়ভাবে সারা জায়গাতে পারে না, যেটা আমির হামজা আক্রান্ত হলে হয়। তো দর্শক, আমির হামজা বলছেন চাঁদাবাজি চলবে না, এখানকার সরকার আমি, এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম আবার রিপোর্ট করেছে। এই যে গাটস, একদিন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে দাবি করেছেন যে আমি কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী, প্রতীকী অর্থে ওটা সমালোচনা করেছেন, কিন্তু আমির হামজা এসব ফালতু সমালোচনা গ্রহণ করেন না। তিনি তাকে এখানে সমালোচনা করে একটা গোষ্ঠী চায় আমির হামজাকে এইভাবে উপস্থাপন করতে, আমির হামজার নিজের মনের মধ্যে যেন এরকম একটা দৃষ্টিভঙ্গি ঢুকে যায়, না 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 না, আমি আসলে কিছুই না, আমি আপনাদের খাদেম। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আশা করি তিনি উন্নয়নে বরাদ্দ রাখবেন, আমি আপনার খেদমত করব না। এইসব লুতুপুতু খেলা আমির হামজা খেলেন না। ক্লিয়ার কথা, চাঁদাবাজি চলবে না, আমি এখানকার সরকার। এখন আমি এখানকার সরকার এই কথা বলতে যাদের গায়ে লাগে তারা কি চাঁদাবাজির পক্ষের লোক, বা তারাই চাঁদাবাজ?
নইলে তাদের গায়ে লাগে কেন? সমস্যাটা কিন্তু স্পষ্ট। যারা মাদক ব্যবসায়ী তাদের গায়ে লাগে শুধু। কারণ বাংলাদেশের যে সরকার দল, তাদের প্রতিনিধি কুষ্টিয়া যারা আছেন, মানে তাদের দলের, তারা হয় চাঁদাবাজির সাথে জড়িত, নইলে মাদক ব্যবসার সাথে জড়িত। এই কারণে আমির হামজা সরকার হলে তাদের গায়ে লাগে। আমির হামজা সরকার না, এখানে বুঝতে হবে যে সংসদ সদস্য, এখানে 300 আসন। আমির হামজার আসনে আলাদা কোনো বিএনপির এমপি নাই, এমপি একজনেই, মুফতি আমির হামজা। অতএব একজন এমপির যে জুরিসডিকশন পুরোটাই তার, এইটা তিনি বলেছেন। এবং প্রধানমন্ত্রীর সাথে ডিলিংস এর দায়িত্ব আমির হামজার। কুষ্টিয়া সংসদে প্রধানমন্ত্রীর কাছে, মন্ত্রীদের কাছে স্পিকারের মাধ্যমে এই কুষ্টিয়া সদর 3 আসন নিয়ে যদি কিছু বলতে হয়, এটা তো অন্য কেউ এসে বলে না, যা বলার আমির হামজাকেই বলতে হয়। এটি তো সিস্টেম। অতএব আমরা হাজারবার বলবো, কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী প্রতীকী অর্থে আমির হামজা, ওখানকার সরকার মুফতি আমির হামজা। আমির হামজার কমান্ডের বাইরে কিছু চলতে পারবে না। অন্য 10 জন বিএনপির এমপির যে অথরিটি তার নিজ নির্বাচন এলাকায়, আমির হামজার শতভাগ সেইম অথরিটি, 1 বিন্দু পরিমাণও কম না। কথা ক্লিয়ার? দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।